হ্যালো, আমি তোমাদের ফিজিক্স দাদা সঙ্গীত। আজকে আমরা দেখব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তার জন্য আমাদের দরকার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, অর্থাৎ যেটাকে কি বলা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। আর দেখব কি হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল। তার আগে একটু আমরা গল্প করে নিই। আগের দিন আমরা যেটুকু পড়েছিলাম, আমরা এই কোয়ান্টাম নাম্বারগুলো দেখেছিলাম, চারটে কোয়ান্টাম নাম্বার। এবং আমরা এটাও জেনেছিলাম যে যে কোনো পদার্থের মধ্যে তিনটে ফান্ডামেন্টাল কণা থাকে, যাদেরকে কি বলা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা যে কোনো পদার্থেই থাকে। তার মানে আমরা এটা বলতে পারি যে আমি যে জিনিস দিয়ে তৈরি, একটা আমার এই যে পেন, সেই পেনটাও কিন্তু সেই একই জিনিসগুলো দিয়েই তৈরি। তাহলে এর ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা কেন? কারণ এর মধ্যে ইলেকট্রন প্রোটনের যে সংখ্যা রয়েছে, আমার মধ্যে ইলেকট্রন প্রোটনের সংখ্যা ভিন্ন রয়েছে। প্রোটনের সংখ্যা ভিন্ন হওয়ার জন্যই বেসিক্যালি কি হয়, কণার ধর্ম পরিবর্তন হয়, ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম। এবং ইলেকট্রনগুলো দেওয়া নেওয়ার ফলে রাসায়নিক ধর্মগুলো হিউজ পরিবর্তন হয়। এবার ইলেকট্রনগুলো কেন দেওয়া নেওয়া হয়, সেটার জন্য আমাদের জানা দরকার কি? সেটার জন্য আমাদের জানা দরকার হচ্ছে ইলেকট্রন বিন্যাস, যেটা আজকে আমাদের পড়ার বিষয়। তাহলে আগের দিনের জিনিসগুলো একটু আমরা রিক্যাপ করে নিই। চারটে কোয়ান্টাম নাম্বার পড়েছিলাম, যেই কোয়ান্টাম নাম্বারের মধ্যে আমরা ইলেকট্রনের এক্স্যাক্ট পজিশন বলতে পারছিলাম। এটার দ্বারা আমরা কক্ষের কথা বলতে পারছিলাম, কিন্তু এক্স্যাক্ট কোথায় সেটা বলার জন্য আমাদের এই চারটেই দরকার। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি, যেটার মান কি হয় কে এল এম এন এরকম বাড়তে থাকে, ওই যে গোল গোল করে যেগুলোতে, যেটা অ্যাকচুয়ালি বোর্ডের তত্ত্ব থেকে আমরা নিয়েছিলাম। এবং এটা 1 2 3 4 এদের ক্রমটা। সব থেকে কম শক্তি কে, তারপরে বেশি শক্তি এল এর, তারপরে বেশি শক্তি এম, তারপরে বেশি শক্তি এন। এরপরে আমরা কি দেখেছিলাম? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার যেটাকে বলা হচ্ছে আর কি। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের এল দিয়ে। এর মানগুলো কি হয়? এস পি ডি এফ জি হয়, যেটার দ্বারা আমরা বলতে পারছিলাম যে উপকক্ষটা কতটা উপবৃত্তাকার। যদি এদের মান একই হতো তাহলে তারা উপবৃত্তাকার হচ্ছে না, গোল হচ্ছে। মোট কথা এই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছিলাম। এস এর ভ্যালু কত? 0, পি এর ভ্যালু 1, অর্থাৎ এটা কিন্তু 0 থেকে শুরু হচ্ছে। এটা 1 থেকে শুরু হয়েছিল, এস কিন্তু 0 থেকে শুরু হয়। এরপরে আমরা কি দেখেছিলাম? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এম সাফিক্সে এম নিচে এল দিয়ে লিখছি। তো এটা আমরা কেন দেখেছিলাম? কারণ আমরা দেখেছিলাম যখন ওই যে হাইড্রোজেন বর্ণালীকে কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হচ্ছে, তখন আরও বর্ণালী দেখতে পাচ্ছি আমরা। সেই বর্ণালীগুলোকে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি করছিল? এক্সপ্লেন করতে সম্ভব হয়েছিল। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হতে পারে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হতে পারে এল এর যা ভ্যালু, সেই -L থেকে 0 হবে, তারপরে +L পর্যন্ত। ধরে নাও এস এর তো 0, এস এর জন্য এল এর ভ্যালু কত? 0। তাহলে 0-র ক্ষেত্রে -L কত? -0 0 0, তাহলে এস এর জন্য এটা 0ই হবে। কিন্তু পি এর জন্য, পি এর ভ্যালু যেহেতু 1, তাহলে পি এর জন্য কি হবে? -1, অর্থাৎ -L এর জন্য -1, তারপরে 0, এবং তারপরে +1। বা ধরো আমরা যদি ডি এর দেখি, তাহলে কি হবে? -2 -1 0 +1 +2। এভাবে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেখেছিলাম। তারপরে কি দেখেছিলাম? স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা কি প্রমাণ করেছিল যে ইলেকট্রনগুলো নিজের অক্ষের চারপাশে ঘুরছে। এটার ভ্যালু কত হয়? হয় +1/2 হবে, আর না হলে -1/2 হবে। অর্থাৎ ইলেকট্রনটা হয় ক্লকওয়াইজ ঘুরবে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এবার ইলেকট্রন বিন্যাসের জন্য প্রথমে এই দুটো সূত্র আমাদের দরকার, তারপরে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখতে পারবো। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হুন্স মাল্টিপ্লিসিটি রুল। পাউলির অপবর্জন নীতি বলছে যে যে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারের মান কখনোই একই হতে পারে না। এটা তো জানা কথা। ধরে নিলাম পি, এন, এল, এম, এম সাফিক্স এল, এগুলো সব একই হয়ে গেল, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার একই হলো। কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার কখনোই একই হবে না, কারণ একটার যদি +1/2 হয়, ওর পাশের যে ইলেকট্রনটা থাকবে ওর সবসময় -1/2 হতেই হবে। তাহলে এই কম্বিনেশন অনুযায়ী সব যদি এক হয়ে যায়, এই দুটো যদি আলাদা হয়ে যায়, তাহলে কি হবে? দুটো ইলেকট্রনের সবগুলো কোয়ান্টাম নাম্বার কিন্তু এক হতে পারবে না। এটা বললো পাউলিস অপবর্জন নীতি, পাউলির অপবর্জন নীতি বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আমরা যখন খোপে খোপে ওই ভর্তি করে করে লিখবো, তখন দেখতে আরো মজাদার লাগবে, তখন এগুলো আরো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। এবার আমরা দেখবো হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল। এটা কি বলছে? যে প্রথমে বলছে কক্ষকগুলো অর্ধেকটা অর্ধেকটা করে পূরণ হবে। অর্থাৎ ধরো নাও আমরা কোনো ইলেকট্রন বিন্যাস দেখছি, তাহলে প্রথমে আমরা দেখবো 1s আছে, তারপরে 2s আছে। আচ্ছা, এরা এস, তাহলে এদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত? 0। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কিন্তু এদের 0, সেখান থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 -L +L করে তো 0ই আসছে। কিন্তু এদের স্পিন কোয়ান্টাম নাম্বার দুটো আছে, অর্থাৎ একটাতে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন এইভাবে ঘুরছে, আরেকটা ইলেকট্রন যে উল্টো দিক করে ঘুরছে। 2s এর ক্ষেত্রেও, এটাও তো এস উপকক্ষ, তাহলে এস এর জন্য আমরা কি দেখছি? যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 হয়ে যাচ্ছে, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু দুটো হচ্ছে, +1/2 এবং -1/2। তাহলে 1s 2s হয়ে গেল। এরপরে আসে 2p। 2p যদি আমরা দেখি, দেখো
2p, p কত নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার? p হচ্ছে 1 নাম্বার, তাহলে p এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত হবে? -l, অর্থাৎ -1, 0 এবং +1। তাহলে এর মধ্যে টোটাল 3টে খোপ থাকবে এবং প্রত্যেকটা খোপে দুটো করে ইলেকট্রন থাকবে, কারণ একটা খোপের স্পিন কোয়ান্টাম নাম্বার দুটো হতে পারে। তাহলে এখানটাতে একটা ইলেকট্রন বসালাম, এর পরের যে ইলেকট্রনটা আছে সেটাকেই কিন্তু আমি এর পাশে বসাতে পারবো না। হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল বলছে যে এর পরের ইলেকট্রনটাকে কোথায় বসাতে হবে? এর পরের ইলেকট্রনটাকে আমাকে এখানে বসাতে হবে। তারপরে যদি আমরা আরেকটা ইলেকট্রন পাই তাহলে তাকে এখানে বসাতে হবে। তারপরে যদি আমরা আরেকটা ইলেকট্রন পাই তাহলে সেটাকে আমি এখানে বসাতে পারি। এটাকে অ্যাকচুয়ালি বলে px, এটা py, এটাকে বলে pz। এরপরে যদি আবার আরেকটা পাই তাহলে আমরা এখানে বসাতে পারি, তারপর আরেকটা পেলে আমরা এখানে বসাতে পারি। এটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল। এবার আমরা শক্তির ক্রম দেখব, তারপরে বুঝতে পারবো যে এখানটাতে দুটো কেন হলো, এখানে তিনটে কেন হলো। এই বিষয়গুলো শক্তির ক্রমটা দেখে নিই, তাহলে আরো পরিষ্কার হবে। চলো, শক্তির ক্রম জানার জন্য আমরা কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস দেখে নিই। এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা কাকে প্রকাশ করে? এটা কক্ষকে প্রকাশ করে। ম্যাগনেটিক আজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটা কাকে প্রকাশ করে? এটা উপকক্ষকে প্রকাশ করে। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা কাকে প্রকাশ করে? এটা কক্ষককে প্রকাশ করে, কক্ষক, যেটা ডাম্বেলের মতো বলছিলাম। এবং এই স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা কি প্রকাশ করে? যে ঘূর্ণনের দিকটা কোন দিকে হচ্ছে সেটাকে। যাই হোক, এটা এমনি বলে রাখলাম, কখনো যদি কাজে লাগে তখন আমরা দেখব। আপাতত আমরা দেখি হচ্ছে আব্বাউ প্রিন্সিপাল। আব্বাউ নীতিতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন উপকক্ষে প্রবেশ করবে। তো এটা কক্ষকে প্রকাশ করছে, এটা উপকক্ষকে প্রকাশ করছে। তাহলে সর্বনিম্ন উপকক্ষ অর্থাৎ এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কথা বলা হচ্ছে। অনেক কিছু দেখলাম, আমাদের মাথাটা একদম ঘেটে যাচ্ছে। তাহলে সিম্পল একটা ট্রিক দেখে নিই আমরা। যখন আমরা ওই শক্তির ক্রমটা দেখব, শক্তির ক্রম বোঝার একটা খুব সুন্দর ট্রিক আছে। সেটা হচ্ছে প্রথমে আমরা 1s লিখলাম, তারপর লিখলাম 2s, তারপর লিখলাম 2p, তারপর লিখলাম 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f। এরপরে 6-এর ক্ষেত্রে কী হবে? 6s, 6p, 6d পর্যন্তই হবে। তারপরে 7s, 7p, আর তারপরে 8s। এতদূর পর্যন্ত হলে আমাদের মোটামুটি 30টা পারমাণবিক বিন্যাস বা ইলেকট্রন বিন্যাসটা আমরা খুব সহজেই করতে পারবো। এবার এখানে দেখবো আমরা শক্তির ক্রমটা কি হচ্ছে। প্রথমে আসবে হচ্ছে 1s, আমি যেভাবে দাগ টানছি সেভাবেই হবে। তারপরে আসবে 2s, অর্থাৎ প্রথমে 1s ভর্তি হবে, তারপরে 2s ভর্তি হবে, তারপরে কে ভর্তি হবে? তারপরে ভর্তি হবে 2p এবং তারপরে 3s। তারপরে কে ভর্তি হবে? তারপরে ভর্তি হবে 3p এবং 4s। তারপরে কে ভর্তি হবে? 3d ভর্তি হবে, 4p ভর্তি হবে এবং লাস্টে গিয়ে 5s ভর্তি হবে। তারপরে কি? 4d, 5p, 6s এরকম করে ভর্তি হবে। তারপরে 4f, 5d, 6p এবং 7s। একটা একটু টাড়া হয়ে গেল, 7s এরকম। তারপরে কি হবে? 5f, 6d এবং 7p। এই করতে করতে আমরা দেখবো 30টা মতো হয়ে গেল। তাহলে যদি আমরা পরপর শক্তির ক্রম অনুযায়ী লিখি, সব থেকে কম শক্তি কার হবে? 1s এর হবে। এরকম করে পরপর আমি লিখছি 1s, 2s, তারপরে 2p, তারপরে 3s। আর লেখাটা আমি স্কিপ করে দেবো, শুধু লেখাটা দেখিয়ে দেবো নিচে। দেখো, প্রথমে কার হলো? প্রথমে হলো 1s, তারপরে শক্তি একটু বেশি 2s এর, আচ্ছা, তোমরা তো জানোই যে কেমিস্ট্রির বিউটি কোথায়? কেমিস্ট্রির বিউটি হচ্ছে এক্সেপশনাল কেসে বা ব্যতিক্রমে। যেমন ধরো, আমরা যে শক্তির ক্রমটা দেখেছিলাম, এটা আমরা দেখেছিলাম কি, যে n+n, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যত বেশি হবে তত কি হবে? তত শক্তি তার বাড়তে থাকবে। কিন্তু এটার আবার ব্যতিক্রম দেখা যায় দুটো জায়গায়। শুধু মনে রাখবে কাদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। সেই দুজন হচ্ছে কি, ল্যান্থানাম আর অ্যাক্টিনাম। এই দুজনের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা দেখা যায়, শক্তিক্রমের ব্যতিক্রম বলে এটাকে। তাহলে আমরা শক্তির ক্রম এখানে লিখে নিয়েছি। এবার আমরা ইলেকট্রন বিন্যাস দেখব। ইলেকট্রন বিন্যাস দেখার জন্য পরপর আমাদের এলিমেন্টগুলো মনে রাখতে হবে। ফার্স্ট 30 এলিমেন্টস তো মনে রাখতেই হবে। তো আমরা যদি প্রথম যে 10 নম্বর এলিমেন্ট রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। যদি আমরা নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখি,
নিয়ন কত? নিয়ন হচ্ছে 10 নম্বর এলিমেন্ট। তাহলে নিয়নের প্রথমে আমরা কি করব? নিয়নের প্রথমে আমরা করব 1s। আচ্ছা 1s এর জন্য কটা ঘর? আমরা একটু আগে দেখেছিলাম 1s এর জন্য একটাই ঘর হয়, যেই ঘরে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, কারণ দুইভাবে স্পিন করবে। তারপরে আমরা 2s নেব। 2s এর জন্য আমার একটাই ঘর হবে, অ্যাকচুয়ালি s এর জন্য আমার একটাই ঘর হচ্ছে। তারপরে আমরা কি নেব? 2p। p এর জন্য কতগুলো ঘর হবে? p এর জন্য কিন্তু দেখো, এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটাই বেসিক্যালি ঘরকে বা কক্ষককে প্রকাশ করছে। তাহলে পি পি হচ্ছে 1 নাম্বার, তাহলে 1 মানে -1, তারপরে 0, তারপরে +1, অর্থাৎ 3টে ঘর হবে কিন্তু পি এর জন্য। এখানে 1টা 2টো 3টে, এটা হচ্ছে কত আমাদের 2p। তাহলে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, মানে কটা ইলেকট্রন হলো? 4টে ইলেকট্রন। এখানে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, প্রত্যেকটা কক্ষকেই দুটো করে থাকতে পারে। তাহলে 4 2 6, 2 8, তারপরে হচ্ছে 2 10। তার মানে 10টা ইলেকট্রন আমি এখানে বসাতে পারি। কি করে বসাবো? এখানে প্রথমে আমি 1s ভর্তি করার জন্য প্রথমে 1s একটা ইলেকট্রন দিলাম, তারপরের ইলেকট্রনটা কিন্তু আমি 2s এ দিব না, তারপরের ইলেকট্রনটা আমি 1s এই দিব। প্রথমে একটা কক্ষক পূরণ করব, তারপরে পরের কক্ষকে যাব। তাহলে এখানটাতে আমি আরেকটা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে দুটো ইলেকট্রন হলো। এখানে আবার 2s একটা ইলেকট্রন দিলাম এবং 2s এ আরও একটা ইলেকট্রন দিয়ে দিলাম, অর্থাৎ এখানে 4টে ইলেকট্রন হলো। এবার 2p তে আমি কি করে ইলেকট্রন ভর্তি করব? এইখানেই ওই যে আমরা দেখছিলাম যে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, সেটা এখানে কাজে লাগে। তাহলে 2p তে প্রথমে আমাদের 4টে ইলেকট্রন হয়ে গেছে, আর আমার বাকি আছে 6টা ইলেকট্রন। 6টার মধ্যে প্রথম 3টে যে ইলেকট্রন, সে এরকম করে বসবে, অর্থাৎ প্রথম 3টে ইলেকট্রনের স্পিন একই দিকে হবে। তারপরে যখন আমি 7th নম্বর ইলেকট্রনটাকে বসাবো, সেটা এরকম করে উল্টো দিকে বসবে, সরি 8th নম্বর ইলেকট্রনকে, তারপর 9th নম্বর ইলেকট্রনকে এদিকে এবং 10th নম্বর ইলেকট্রনকে এদিকে। তাহলে আমরা কি বলতে পারি? 1s এ দুটো ইলেকট্রন রয়েছে, 2s এও দুটো ইলেকট্রন রয়েছে, 2p তে টোটাল কটা ইলেকট্রন রয়েছে? 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে এরকম করে তো ছবি আঁকা সম্ভব নয়। এটাকে আমরা পরীক্ষায় কি করে লিখবো? পরীক্ষায় আমরা লিখতে পারি 1s 2, অর্থাৎ 1s এর মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে, তারপরে 2s 2, অর্থাৎ 2s এর মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে, এবং 2p পিতে কতগুলো ইলেকট্রন রয়েছে? পিতে হয়েছে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে 1s 2, 2s 2, 2p 6। আর্গনের পরে আমরা যদি একবারে আবার 20 নম্বরে চলে যাচ্ছি, প্রথম 10টা 10টা করে গ্যাপ দিয়ে চলি, তারপর আমরা ব্যতিক্রমগুলো দেখব। নিয়নের পরে আমরা 18 নম্বরে চলে যাচ্ছি। 18 নম্বরে আর্গনকে একটু দেখে নিই। আর্গনও আমাদের হচ্ছে 18 নম্বর। আর্গনকে লেখার জন্য আমরা এইভাবেই লিখব। নিয়নের সাহায্য নিয়েও লেখা যায়, কি করে লেখা যায় সেটা আমরা পরে দেখব। আগে আমরা এরকম করেই লিখি। তাহলে প্রথমে আমি লিখবো হচ্ছে 1s, এখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, এটা হচ্ছে 2s, এখানেও ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, এখানে হচ্ছে কি 2p, এখানে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, এটাকে আমি আগেই দাগ দিয়ে দিই। তারপরে 2p এর পরে কে আছে? 2p এর পরে আছে আমাদের 3s, অর্থাৎ এটা s, তাহলে এখানেও ম্যাক্সিমাম দুটো ইলেকট্রনই থাকতে পারে। তাহলে এখানে দুটো হলো, অর্থাৎ এতদূর পর্যন্ত আমার 10টা হয়েছিল, এখানে 12টা হয়ে গেল। তারপরে 3s এর পরে কি আছে? 3p আছে। 3p তে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 3p তে ম্যাক্সিমাম 3টে কক্ষ হতে পারে এবং ম্যাক্সিমাম 6টা কক্ষক হতে পারে এবং ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 12 + 6 18 আমার পূরণ হয়ে যাবে। তাহলে আমি দেখি পূরণ করি। প্রথমে 1s এ দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। 2s এ দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। 2p তে আমি 6টা ইলেকট্রন দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। 6 2 8 2 10, অর্থাৎ এক্স্যাক্টলি নিয়নের মতোই হলো প্রথম 10টা। তাহলে আমি যদি আর্গন লিখতাম, তাহলে এতদূর পর্যন্ত নিয়ন লিখে এখান থেকেও কিন্তু শুরু করতে পারতাম। যাই হোক, বোঝার সুবিধার্থে প্রথম দিকে আমরা এরকম করে করবো না। তাহলে এতদূর পর্যন্ত 10টা হয়ে গেছে, এবার আমি 3s পূরণ করি। 3s এ দুটো দিয়ে দিলাম, 3s পূরণ হয়ে গেল। এরপর আমার 3p আছে। 3p তে আমি কতগুলো দিতে পারি? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে আবার একটা, তারপরে আবার একটা, তারপরে আবার একটা। এবার আমরা টোটাল ইলেকট্রন গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, অর্থাৎ আর্গনের 18টা ইলেকট্রন আমি কমপ্লিট করে ফেলেছি। এদের শেষের দিকে একদমই ফাঁকা থাকছে না, না? এই যে শেষের দিকে একটাও ইলেকট্রন ফাঁকা নেই, বা একটা কক্ষকের অর্ধেকটাও ফাঁকা নেই, দুটো দুটো করে ইলেকট্রন ভর্তি হয়েছে, এই ঘটনাকে বলা হচ্ছে কি, এই ধরনের মৌলগুলোকে বলা হয়, এলিমেন্টগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। অর্থাৎ এদের লাস্ট অরবিটাল, লাস্ট শেলটা একদম পূরণ হয়ে রয়েছে, তাদের কোনো ইলেকট্রনের চাহিদাও নেই, বা ইলেকট্রন তাদের বেশিও নেই যে তারা অন্য কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেবে বা অন্য কাউকে ইলেকট্রন দিয়ে দিবে। ওই জন্য এদেরকে কি বলা হচ্ছে? নিষ্ক্রিয় মৌল। এরকম আরও একটা নিষ্ক্রিয় মৌল, যেটা হচ্ছে হিলিয়াম, যেটা সব থেকে হালকা নিষ্ক্রিয় মৌল। তো তোমরা জানো যে আগে যখন গ্যাস বেলুন তৈরি করা হতো, তখন আমরা সেখানটাতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করতাম, কারণ হাইড্রোজেনের একটাই মাত্র ইলেকট্রন থাকে এবং একটাই তোমার প্রোটন থাকে। যেটা প্রকৃতিতে সব থেকে বেশি হাইড্রোজেন পাওয়া যায়, তার কিন্তু কোনো নিউট্রন থাকে না। পরে আমরা যেগুলো হাইড্রোজেন পেয়েছি, তাদের একটা করে নিউট্রন আছে, তার দুটো নিউট্রন আছে বা তিনটে নিউট্রন আছে। তো যাই হোক,
তো যে হাইড্রোজেনটা, তাহলে হাইড্রোজেন সব থেকে হালকা, এবং আমরা জানি বাতাসে ম্যাক্সিমাম কি গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস রয়েছে। নাইট্রোজেন তো পিরিয়ডিক টেবিলে অনেক পরে আসছে, প্রথমে হাইড্রোজেন আসছে। তাহলে নাইট্রোজেনের তুলনায় বা অক্সিজেনের তুলনায় বা কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কার্বন ডাইঅক্সাইড তো আরও বড় হয়ে গেল, ওটা তো অণু হয়ে গেল। তো অক্সিজেন, ওগুলো অণু, এদের থেকে কি হচ্ছে, হাইড্রোজেন তুলনামূলক অনেকটা হালকা হচ্ছে, ওই জন্য হাইড্রোজেন গ্যাসের বেলুন খুব উপরে উঠে যেত। কিন্তু হাইড্রোজেনের কিন্তু এই যে ফার্স্ট 1s অরবিটে দুটো ইলেকট্রন ছিল না, একটা ইলেকট্রন ছিল। হাইড্রোজেন ফার্স্ট এলিমেন্ট, প্রথম দিকে একটা ইলেকট্রন একই দিকে অরবিট করছে, ওর পাশেরটা কিন্তু ফাঁকা ছিল। তাহলে হাইড্রোজেন কি হলো, হাইলি রিঅ্যাক্টিভ হলো, খুব সহজে হাইড্রোজেন বেলুনগুলোতে মানে আগুন জ্বলে যেত। সেজন্য আমরা হাইড্রোজেনের পরের যে এলিমেন্টটা, লাকিলি হিলিয়াম কি হয়ে গেল, হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম যদি আমরা দেখি, হিলিয়ামের 1s-এ দুটো ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 2s 2p এগুলো দরকারই নেই, এবং এর যে দুটো ইলেকট্রন রয়েছে এটা ম্যাক্সিমাম স্টেবল অবস্থা। হিলিয়াম না ইলেকট্রন নেবে বা না ইলেকট্রন দেবে, হিলিয়াম দুটো ইলেকট্রন নিয়েই খুশি আছে। হিলিয়াম কারোর সঙ্গে কি করবে না, রিয়্যাক্ট করবে না। তার ফলে হিলিয়াম তো হালকা, হিলিয়াম হালকা হওয়ার ফলে উপরে তো উঠেই যাবে এবং কারোর সঙ্গে রিয়্যাক্ট করবে না, তার ফলে সেটাতে আগুন লাগার সম্ভাবনা একদমই নেই। এই জন্য তোমরা জানো হয়তো যে আমাদের ভারতীয় বংশোদ্ভূত একজন বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস, তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে আটকে গেছিলেন, অনেক দিন ছিলেন। কেন অনেক দিন ছিলেন? কারণ সেখানটাতে হিলিয়াম গ্যাস লিক হয়েছিল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেও হিলিয়াম গ্যাসকে ব্যবহার করা হয়, কারণ হিলিয়াম গ্যাস কারোর সঙ্গেই রিয়্যাক্ট করে না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কেমিস্ট্রির বিউটি একমাত্র এক্সেপশনাল কেসে। ঠিক সেরকমই এই যে আমরা এগুলো পড়ছিলাম 1s2, 2s2, 3p6, এটার ক্ষেত্রে যদি আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, এখানে একটা মজাদার জিনিস ঘটে। কি ঘটে দেখি, ক্রোমিয়াম 24th নাম্বার এলিমেন্ট, অর্থাৎ আর্গন যে কত ছিল 18 নম্বর এলিমেন্ট, তাহলে আর্গন পর্যন্ত আমরা কিন্তু আর করছি না, আর্গন পর্যন্ত এখানে আমরা লিখে দিচ্ছি, বা করেও নেওয়া যায়, অসুবিধা নেই, করে নিচ্ছি। তাহলে প্রথমে 1s, 2s, তারপরে ছিল কি 2p, তারপরে 3s, এবং তারপরে ছিল কি 3p। এত দূর পর্যন্ত আর্গন ছিল। 2pতে 3টে, 3pতে 3টে কক্ষ, এসে একটা করে উপকক্ষ, আর পিতে 3টে করে উপকক্ষ, এবং প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন থাকতে পারছে। তাহলে এত দূর পর্যন্ত আমাদের আর্গন হয়, আর্গনটাকে কমপ্লিট করে নিই। সরি, আগে এটা পূরণ হবে, তারপরে আমরা এখানে আসব। আগে এই অর্ধেকটা পূরণ করব, এটাই নিয়ম। তোমরা ভাবতেই পারো যে স্যার কেন এখানটাতে এরকম করে করছে, কারণ এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে অসুবিধা হবে না। তাহলে দেখো 2, 4, এখানটাতে 6 মানে 10, 12, আবার 6 মানে 18, 18 পর্যন্ত হয়ে গেছে, এর হচ্ছে 24। তাহলে আমরা 3p পর্যন্ত করেছি, 3p এর পরে কি আছে, 3p এর পরে কিন্তু 4s আছে। তাহলে আমরা আগে করি, সেটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে পরে বুঝবো আমরা। তাহলে আমরা 4s লিখলাম, এবং 4s-এ আমরা কি করলাম, 4s-এর পরে কি আছে, 3d আছে। চলো এখানটাতে আমরা 3d-টাও করে নিচ্ছি। SPD, ডি হচ্ছে কত নাম্বার, ডি হচ্ছে 2 নাম্বার। তাহলে ডি এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে, -2 থেকে শুরু করে +2 পর্যন্ত। -2, -1, 0, +2, সরি, -2, -1, 0, +1 আর +2, অর্থাৎ 5টা কিন্তু টোটালের কি থাকবে, উপকক্ষ থাকবে। এখানে যেমন 3টে রয়েছে, এখানে 5টা থাকবে। আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। তাহলে এখানে একটা, এখানে দুটো, আর এখানে যদি আমার একটা ভাগ করি তাহলে 5টা হলো, 1, 2, 3, 4, আর আরেকটা আমি এখানে টেনে নিচ্ছি। তাহলে আমাদের 5টা কি হয়ে গেল, উপকক্ষ হয়ে গেল। তাহলে 4s-এ আমাদের হিসাব অনুযায়ী কি করা উচিত, প্রথমে 4s ভর্তি করব। তাহলে 4s ভর্তি করার জন্য এখানে আমি দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, এরপর আমরা 3d ভর্তি করব। এখানটাতে 18টা হয়ে গেছিলো, এখানে দুটো হলো, অর্থাৎ 20টা হয়ে গেছে। তাহলে আর বাকি কটা আছে, আর বাকি আছে আমাদের 4টা, অর্থাৎ 1টা, 2টো, 3টে, 4টে। কি ভুল হলো এখানটাতে ভুল হলো যে আমরা হুন্ডের মাল্টিপ্লিসিটির যে রুল ছিল সেটাকে কিন্তু, বা অর্ধপূর্ণ হলে যে বেশি স্টেবল হবে সেটাকে কিন্তু কাজে লাগাতে পারলাম না। বেসিক্যালি হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল ঠিকই আছে, যে ও বলেছিল যে প্রথমে মানে অল্প অল্প একদিকটা করে পূরণ হবে, তারপরে অন্য স্পিনটা হবে, সেটা অনুযায়ী ঠিকই আছে। কিন্তু আরও একটা গল্প আছে, সেটাতে কি বলা হচ্ছে, সেটাতে বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো যদি সম্পূর্ণ পূর্ণ অবস্থা থাকে, অর্থাৎ যদি এরকম থাকতে পারে, এটা কি সব পূরণ রয়েছে, প্রত্যেকটাতেই দুটো স্পিন রয়েছে, এবং প্রত্যেকটা উপকক্ষ পূর্ণ আছে, এই অবস্থায় ম্যাক্সিমাম স্টেবিলিটি পাবে। আরেকটা ম্যাক্সিমাম স্টেবিলিটি কোথায় পাবে, যদি সম্পূর্ণই অর্ধপূর্ণ থাকে, অর্থাৎ 4s-এর এখানটাতে দেখো দুটো ইলেকট্রন রয়েছে, দুটো ইলেকট্রন এখানে রাখার জন্য এখানে কিন্তু আমার একটা গ্যাপ থেকে যাচ্ছে, একটা উপকক্ষ আমি পূরণ করতে পারছি না। তাহলে এই ইলেকট্রনটাকে উঠিয়ে যদি আমি এখানটাতে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে আমাদের,
এটাও অর্ধপূর্ণ হলো এবং এটাও অর্ধপূর্ণ হলো। তাহলে ক্রোমিয়াম কি হলো, ম্যাক্সিমাম স্টেবিলিটি অর্জন করতে পারলো। তো ক্রোমিয়ামের এই যে ইলেকট্রন বিন্যাস, এখানটাতে আমরা কি দেখলাম, একটা এক্সেপশনাল কেস ঘটছে। আর কেমিস্ট্রিতে এক্সেপশনাল মানেই সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এরকম আরও একজন এক্সেপশনাল কেস হয়, সেটা কি, সেটা কপার। কপার কত নম্বর এলিমেন্ট তোমরা বলো তো, তারপরে আমি দেখাচ্ছি কি করে হবে। তাহলে কপার হচ্ছে কি, আমাদের কপার হচ্ছে 29th এলিমেন্ট, যার পরমাণু ক্রমাঙ্ক 29, অর্থাৎ এর 29টা ইলেকট্রন রয়েছে যখন পরমাণু, যখন আয়ন বা ক্যাটায়ন বা অ্যানায়ন নয়। তাহলে এতদূর পর্যন্ত আমরা যখন দেখেই নিয়েছি ক্রোমিয়াম পর্যন্ত, এবং আমরা দেখেছি এই 3p পর্যন্ত কি হচ্ছে, 18টা ইলেকট্রন রয়েছে অর্থাৎ আর্গন। তাহলে এখানটাতে আমরা আর্গন লিখে তারপরে শুরু করব। তাহলে আমরা যদি এখানে লিখি আর্গন, আর্গন হচ্ছে আমাদের কত, 18th এলিমেন্ট। তাহলে আমাদের এতদূর পর্যন্ত ইলেকট্রন বিন্যাস কিন্তু লেখা হয়ে গেল। আর এটা আমি রেড কালি দিয়ে করছি, কারণ এই কপার বা ক্রোমিয়াম এরা এক্সেপশন, তো এরা খুব ইম্পর্টেন্ট। কেমিস্ট্রিতে এক্সেপশন মানে ইম্পর্টেন্ট, আর এক্সেপশন মানে কেমিস্ট্রির ডিউটি। প্রথমে যে রুলটা পড়ানো হবে সেটা আমি দেখবো কিছুক্ষণ পরে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে বা ওটাকে মানা হচ্ছে না, ওটার একটা আলাদা একটা শাখা তৈরি হয়ে গেছে। ফিজিক্সে কিন্তু এরকম খুব কমই হয়, ফিজিক্সে যেটা নিয়ম থাকে সেই নিয়মটাই থাকে। ফিজিক্সেও মজার বিষয় আছে যে ফিজিক্সে অনেক বড় অনেক কিছু শিখিয়ে দেওয়া হয়, তারপরে বলা হয় যে না এইগুলো কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগে না। আবার একটা অনেক বড় অনেক কিছু শেখানো হয়, সেটা বলা হয়, যেমন ধরো মেকানিক্যাল ওয়ার্ল্ড আর সাব অ্যাটমিক ওয়ার্ল্ড, যেখানে কোয়ান্টাম ফিজিক্স কাজে লাগে, এই দুটো ওয়ার্ল্ডের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। এখানকার সূত্র আলাদা, ওখানকার সূত্র আলাদা। তো ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে, সব সাবজেক্টে এরকম থাকে, সেগুলো তো আমাদের কোপ আপ করে নিতে হবে, মাথায় রাখতে হবে ডাটাগুলো, তবে তো আমরা এই ইউনিভার্সের যে এত বিউটি আছে এগুলোকে এনজয় করতে পারবো। চলো আমরা দেখি। কপার অর্থাৎ আর্গন 18 পর্যন্ত লিখে নিলাম। তারপরে আমার কি আছে, 4s আছে আর 3d আছে। 3dতে দেখো আর্গন অর্থাৎ 3p পর্যন্ত করে নিয়েছে, এতদূর পর্যন্ত আমাদের হয়ে গেছে। এরপর আছে 4s এবং 3d। তাহলে প্রথমে আমরা 4sটাকে লিখি, তারপরে আমরা 3d কে লিখি। 3d অর্থাৎ s, তাহলে এর একটাই উপকক্ষ, ওই জন্য এখানে আমি আর ভাগ করতে পারবো না। 3dতে টোটাল 5টি উপকক্ষ, তাহলে আমাকে এখানে ভাগ করতে হবে, 1 2 3 4 5, 5টা আমি করে দিচ্ছি। নর্মাল নিয়ম অনুযায়ী আমরা কি করব, প্রথমে 4s পূরণ করব এবং তারপরে 3d পূরণ করব। আচ্ছা, কপার হচ্ছে কিন্তু 29, তাহলে 4s হয়ে গেল, মানে 18-র পরে 2, দুটো ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ 20 পর্যন্ত আমি করে নিয়েছি। তাহলে এটা হলো 21, এটা 22, এটা 23, এটা 24, এটা 25 নম্বর ইলেকট্রন, এটা 26 নম্বর, এটা 27 নম্বর, এটা 28 নম্বর, এটা 29 নম্বর। দেখো তো এখানে একটা গন্ডগোল হচ্ছে না? আমরা কি দেখেছিলাম যে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ হলে ম্যাক্সিমাম স্টেবিলিটি অর্জন করতে পারবে। তাহলে দেখো এই যে 3dটা, এটা অর্ধপূর্ণ থেকে গেল না, এর শেষ জায়গাটা পূরণ হলো না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই 4s এর একটা ইলেকট্রনকে আমি নিয়ে নেবো, 4s আমি একটা ইলেকট্রন রাখবো এবং এর একটা ইলেকট্রন নিয়ে 3dতে একে ভর্তি করে দেবো। তাহলে 3d সম্পূর্ণ পূরণ হয়ে গেল, লাস্ট অরবিটটা, লাস্ট যে কক্ষকটা সেটা উপকক্ষটা সেটা সম্পূর্ণ পূরণ হয়ে গেল, এবং কপার কি হলো, স্টেবিলিটি অর্জন করতে পারবে। তাহলে কপার এবং ক্রোমিয়াম এই দুটো কিন্তু এক্সেপশনাল কেস, আর এক্সেপশনাল মানে ইম্পর্টেন্ট। এবার আমরা দেখবো হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাস। আয়নের মধ্যে দুটো হতে পারে, একটা ক্যাটায়ন হতে পারে, একটা অ্যানায়ন হতে পারে। অ্যানায়নটা একটু সহজ, শেষের দিকে একটা ইলেকট্রন লাগিয়ে দিলেই হয়ে যায়। ক্যাটায়নটা কিন্তু একটু কঠিন। ক্যাটায়নটা কেন কঠিন সেটা আমরা দেখি। কারণ যখন আমরা বইয়ে দেখবে ইলেকট্রন বিন্যাস আমরা যেভাবে লিখেছি না, 1s 2s 2p 3s 3p 4s, এরকম করে কিন্তু লেখা নেই। ওখানে কি করে লেখা আছে, 1s 2s 2p, ঠিক আছে, তারপরে 3s 3p এবং 3dটা আগে লিখেছে, তারপরে 4s লিখেছে। অ্যাকচুয়ালি এটা বই এরকম করে লেখা থাকে, তাহলে বইয়ে যেভাবে লেখা থাকে আমাদেরকে সেইভাবে লিখে তারপরে ইলেকট্রনটাকে লাস্টের ওই ওটা থেকে বার করতে হবে, লাস্টের উপকক্ষ থেকে বার করতে হবে। যেমন ধরো আমরা 3dতে লাস্টে ভর্তি করছিলাম, তো 3d থেকে বের করতে পারবো না, আমাদেরকে আগে 4s থেকে বের করতে হবে। আমরা দেখে নিই সব থেকে মানে ঠিকঠাক বুঝতে পারবো কপারের যখন আমরা আয়ন তৈরি করব। কপার আমরা দেখেছিলাম কত, কপার 29th এলিমেন্ট, তাই তো, লাস্ট একটু আগে দেখলাম। এটা আমরা দেখছি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস দেখছি। এই কপারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কীরকম হচ্ছিল, আর্গন 18, তারপরে আমরা কি দেখেছিলাম, আর্গন 18-এর পরে আমরা দেখেছিলাম প্রথমে আমরা রেখেছিলাম 4sকে, তারপরে আমরা রেখেছিলাম একটু বড় হবে 3dকে, 3 4 এবং 5। 4s আমি একটা ইলেকট্রন রেখেছিলাম এবং 3dতে কি হয়েছিল, 10টা ইলেকট্রন ছিল। কপারের একটা ইলেকট্রন বার করে দিলে সেটাকে কি বলা হচ্ছে, কিউপ্রিক আয়ন। তাহলে আমরা বইয়ের অনুযায়ী
ক্যাটায়নের যখন করছি তখন আমাদেরকে বইয়ের অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ বইয়ের অনুযায়ী আমাকে লিখলে কি করতে হবে, 4s-টা যেহেতু 3d এর 3, এই নাম্বারটা যেহেতু কম, তাহলে 3d-কে আগে লিখতে হবে এবং 4s-কে পরে লিখতে হয়। তাহলে এক্স্যাক্টলি বইয়ে কী করে লেখা থাকবে, আর্গন 18, তারপরে থাকবে হচ্ছে 3d এবং তারপরে থাকবে হচ্ছে 4s। ভর্তি কিন্তু ওইভাবেই হবে, অর্থাৎ ভর্তি কি করে হবে, ভর্তি হবে প্রথমে 4s-এ একটা ইলেকট্রন, তারপরে 3d-তে আমার যে 10টা ইলেকট্রন রয়েছে সেগুলো ভর্তি হবে, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5 6 7 8 এবং 9 আর 10। এবার যদি আমরা কিউ প্লাস আয়ন তৈরি করি, কিউ প্লাস আয়নে কি হয়, একটা ইলেকট্রন বেরিয়েছে, একটা ইলেকট্রন বেরিয়ে গেল। প্রথমে যখন পরমাণুটা ছিল তখন 29টা প্রোটন এবং 29টা ইলেকট্রন ছিল, দেখা গেল যে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 29টা প্রোটন থাকলো কিন্তু ইলেকট্রন সংখ্যা কত হলো, 28 হয়ে গেল। তাহলে ইলেকট্রন সংখ্যা কমে গেল মানে নেগেটিভ চার্জ কমে গেল, পজিটিভ চার্জ বেড়ে গেল, সেই জন্য সেটাকে কি বলা হচ্ছে, Cu প্লাস। এটাকে আমরা কি করে করব, প্রথমে Ar18 লিখে দিই, এটাতে কোনো আমাদের অসুবিধা নেই। এখানটাতে আমরা যে ইলেকট্রনটা বের করব, 3D পরে আমরা করেছিলাম, কিন্তু বেসিক্যালি বইয়ের লেখা অনুযায়ী আমরা কি করেছি, প্রথমে 3D লিখেছি, তারপরে 4s লিখেছি। প্রথম যে একটা ইলেকট্রন বার করব সেটা আমরা 4s থেকেই কিন্তু বের করব। তাহলে আমরা কি তৈরি করব, Cu প্লাস আয়নকে আমরা তৈরি করব হচ্ছে 1 2 3 4 5 3d, এবং আমরা যদি এখানটাতে 4s করে দিই তাহলে এখানে 10টা ইলেকট্রন করে দেবো, এবং একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, সেটা কোথা থেকে বেরিয়েছে, সেটা 4s থেকে বেরিয়েছে। তাহলে 4sটা লিখলেও হলো বা না লিখলেও হলো, আমরা লিখে নিয়েছি। এরপর আমরা যদি Cu2 প্লাস তৈরি করার চেষ্টা করি, তাহলে আমরা কি করব, একইভাবে Ar18 করব, আর এই যে 3D রয়েছে, 3Dর যে লাস্ট উপকক্ষটা রয়েছে সেখান থেকে আমি একটা ইলেকট্রনকে বার করে দেবো। 4s তো নেই, 4s থেকে অলরেডি একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে আরও একটা ইলেকট্রন আমাকে বার করতে হবে, সেটা কোথা থেকে বার করবো, 3D এর লাস্টটা থেকে। তাহলে 1 2 3 4, এখানে একটা দুটো, এখানে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এবং লাস্ট হচ্ছে একটা, আর একটা ফাঁকা রইল। এটা হলো Cu2 প্লাস এবং এটা হলো Cu প্লাস। এই গেল ক্যাটায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে কেন আলাদা হলো আমি আরেকবার বলে দিই। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা যদি এইভাবে করি তাহলে একটু অসুবিধা হবে। তাহলে আমরা করব কি করে, আমাদেরকে করতে হবে, আমি বলে দিচ্ছি কেন। 1s, তারপরে 2s, এটা ঠিক আছে, তারপরে 2p ঠিক আছে, তারপরে 3s ঠিক আছে, 3pও ঠিক আছে। 3p এর পরে কি আছে, 3p এর পরে 3d আসে, তারপরে 4s আসে, তারপরে 4p, তারপরে আবার 4p এর পরে কি আসবে, 4d আসবে, 5s কিন্তু আসবে না। আমরা ইলেকট্রন ভরবো এইভাবে, কিন্তু বের করব যখন, তখন কিন্তু আমাদের এইভাবে বের করতে হবে, 4s 4p তারপরে 4d। এবার আমরা দেখব অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস। অ্যানায়ন অর্থাৎ ঋণাত্মক আয়নগুলো কি করে ঋণাত্মক হয়, যখন ওর মধ্যে ইলেকট্রন চলে আসে। ইলেকট্রন কোথায় আসবে, ইলেকট্রনগুলো দেখবে যে ওই যে লাস্টের উপকক্ষগুলো ফাঁকা রয়ে গেছে, সেই জায়গাগুলোতে ইলেকট্রনগুলো ভর্তি হয়ে যাবে। ওই জন্য অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস করা কিন্তু তুলনামূলক সহজ। ক্যাটায়নের ক্ষেত্রে কঠিন, কারণ কোনটা থেকে বের করব সেটা ডিসাইড করতে হয়, সেটা এই বরাবর ডিসাইড করলে কিন্তু ভুল হয়ে যায়। আর অ্যানায়নের দেখি, অ্যানায়নের খুবই সহজ, আমরা দেখবো লাস্টের যেটুকু ফাঁকা রয়েছে ওখানে একটা একটা করে ইলেকট্রন এসে বসে যাচ্ছে, দিয়ে ওই ওই যে কক্ষটা রয়েছে সেটাকে হাফ ফিল করছে বা ফুল ফিল করে দিচ্ছে। চলো দেখে নিই। প্রথমে আমাদের দিচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন যেটা কি, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন রয়েছে, 7টা ইলেকট্রন, অর্থাৎ প্রথমে আমরা করে নিই 1s, তারপরে আমাদের কথা হবে 2s, তারপরে আমাদের কথা হবে 2p, 2p এর 3টে ঘর, p এর 3টে ঘর। তাহলে 1s-এ 2টো ইলেকট্রন রয়েছে, 2s-এও 2টো ইলেকট্রন রয়েছে, কোনো অসুবিধা নেই, 4টে ইলেকট্রন হয়ে গেল। 2p-তে মানে নর্মাল যদি আমরা নাইট্রোজেন করতাম তাহলে আমি কি করতাম, 2p-টা এরকম মতো দেখতে। এবারও বলেছে তার 3টে এক্সট্রা ইলেকট্রন রয়েছে, তাহলে 3টে এক্সট্রা ইলেকট্রন কোথায় বসবে, আমি কি নতুন করে এখানটাতে 3s আঁকবো, তারপরে 4s আঁকবো, এরকম করে কি ভরবো, তাহলে সেরকম করে তো করবো না। তাহলে আমি কি করে করবো, এই 2p-র এখানে একটা ইলেকট্রন ঢুকিয়ে দিলাম, এখানে আরও একটা ইলেকট্রন ঢুকিয়ে দিলাম, এখানে আমি আরও একটা ইলেকট্রন ঢুকিয়ে দিলাম, এবং এই যে এই উপকক্ষটা, এটা কি হলো, উপকক্ষগুলো এগুলো সবাই ফুলফিল হয়ে গেল, এবং নাইট্রোজেন 3- আমি আয়ন তৈরি করতে পারলাম। খুব সহজ না? এভাবে একইভাবে যদি আমরা অক্সিজেনের দেখি, অক্সিজেন 8 নম্বর এলিমেন্ট, অর্থাৎ এখানটাতে যদি আমরা 1s করি, তারপরে যদি আমরা 2s করি, এবং তারপরে যদি আমরা 2p করি, নর্মাল অক্সিজেন আগে আমরা করি, তাহলে এখানটাতে 2টো ইলেকট্রন, এখানেও 2টো ইলেকট্রন, p এর 3টে ভাগ, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে কত হলো, 2 2 4 3 7, আরও একটা ইলেকট্রন, 8টা ইলেকট্রন টোটাল প্রথমে ছিল যখন শুধুমাত্র অক্সিজেন ছিল, যখন আয়ন তৈরি হয়নি। তাহলে এই যে 8টা ইলেকট্রন পূরণ হয়ে গেল। তারপর আরও 2টো ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রনকে কোথায় বসাবো, এই ফাঁকা জায়গাগুলোতে বসিয়ে দেবো, ফুলফিল হয়ে গেল, ব্যাস গল্প কমপ্লিট। একইভাবে আমরা সালফার দেখিনি, সালফার হচ্ছে 16 নম্বর এলিমেন্ট, তাহলে 1s, তারপরে 2s, তারপরে 2p,
তারপরে 3s, 3s এ দুটোই থাকবে। তারপরে কি 3p, ভাগগুলো করে নিই। 3p এরই শুধু ভাগ হবে। তাহলে প্রথমে সালফার 16 অবধি আঁকি, তারপর আমরা দুটো ইলেকট্রন একটা এক্সট্রা বসাবো। একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দুটো ইলেকট্রন বসাতে হবে। কোথায় বসাবো? এই দুটো ফাঁকা রয়েছে, এখানে একটা বসিয়ে দিলাম, এখানে একটা বসিয়ে দিলাম, একদম গল্প কমপ্লিট। বুঝতে পারলে? ইলেকট্রন বিন্যাস লেখানো তোমাদেরকে শেখানো হলো, ক্যাটায়ন শেখানো হলো, অ্যানায়ন শেখানো হলো। ইলেকট্রন বিন্যাস লেখার সময় প্রথমটাতেই আমি শুধু দেখিয়েছিলাম যে কি করে লিখবে, অর্থাৎ 1s2, 2s2, 2p6, এই যে এরকম করে লিখছিলে, এটাকে কি বলা হচ্ছে, যদি আমরা আর্গন যেটা দেখেছিলাম, আর্গন বা নিয়ন দেখেছিলাম, আচ্ছা আর্গনই দেখে নিই একবার। আর্গন আমরা কি দেখেছিলাম? আর্গন 18th নাম্বার এলিমেন্ট, তাহলে ফার্স্টে হচ্ছে 1s, তারপরে হচ্ছে 2s, তারপরে হচ্ছে কি, তারপরে 2p, অর্থাৎ এখানে তিনটে ঘর হবে, তারপরে হচ্ছে 3s, এখানে একটাই ঘর, তারপরে হচ্ছে 3p, এখানেও তিনটে ঘর, 1, 2, তিনটে ঘর। তাহলে আমরা কি করে পূরণ করেছিলাম? এখানে দুটো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এবং 18। এটাকে আমরা লিখছিলাম কি করে? এরকম বক্স বক্স করে না লিখে করছিলাম কি, 1s2, 2s2, 2p, এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে? 6টা, তাহলে 2p6, তারপরে 3s এ ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন রয়েছে? দুটো, তাহলে 3s2 এবং 3p6, এরকম করে আমরা লিখব, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকে আমাদের ইলেকট্রন বিন্যাস শেখা হলো। ইলেকট্রন বিন্যাসগুলো আমরা এরকম করে লেখার চেষ্টা করব। কখনো কখনো বইয়ে আলাদাভাবে লেখা থাকে, ও যে বলছিলাম পি এর আগে 3s, 3p, 4s এর আগে 3dটা চলে এসে এরকম করে লেখা থাকে বইয়ে। ঘাবড়ানোর কিচ্ছু নেই, তোমরা যদি এরকম করে লেখো কোনো ভুল হবে না। কিন্তু শুধুমাত্র ক্যাটায়ন তৈরির সময় আমাদেরকে এইভাবে লিখতে হবে। তো তোমরা ওইভাবে লেখাও প্র্যাকটিস করতে পারো, তাহলে তো খুবই ভালো হয়। যদি ওইভাবে লেখা প্র্যাকটিস না হয় তাহলে এরকম করেও লিখতে পারো, অসুবিধা নেই। ক্যাটায়নটা শুধু একটু মনোযোগ দিয়ে করতে হবে। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো কমেন্ট করবে, আমি আবার দ্বিতীয়বার করে চেষ্টা করবো বোঝানোর। আর থ্যাংক ইউ সো মাচ।